আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় 5.5 বছর। কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার, মৃত ভেবে সেরেছেন শেষকৃত্য। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আয়নাঘরে কুশীলবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্রশোকে পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও। এনটিভির সাথে একান্ত আলাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন, 5 বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর। জানান, শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। আবু সাইদ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার সেলুট, শ্রদ্ধা, সম্মান জানাই আমি। আর তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে। তো এখন এই সংগ্রামটা না হলে, ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। 2019 সালের 9 এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে। সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায়। তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল, যে আমার ব্যাগ, আমার মোবাইল ফোন, আর আমার চোখ বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে। ফেসবুক পাসওয়ার্ড, ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা। এই যে চোখ বেঁধে দিল, আমি 5 বছর 3 মাস অন্ধকারের মধ্যে ছিলাম। আমি বাইরের কোনো আলো বাতাস, এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা, সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষের থাকা কত যে কষ্টের, সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না। নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা। প্রথমে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছিল তারা। আমার বোন ছিল ঢাকায় অনেকবার। কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে, ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে, কিন্তু না, তারা নিশ্চিত হলো না সে আমি নয়। এভাবে খোঁজাখুঁজি করতে 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 তারা আর পরে খোঁজাখুঁজি করেনি। তবুও তারা হয়তো বা তারা ভেবেছিল যদি সে তাকে ছাড়লে তো এতদিন ছাড়তো, এটা তো 2-3 বছর হয়ে গেল, হয়তো বা সে আর আসবে না, মেরে ফেলেছে। ওই ধারণা থেকে তারা আমার শেষকৃত্য তারা করে দিয়েছে। আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে, আমি জানতাম না বাবা মারা গেছে। আমার বড় বোনকে যখন ফোন দিলাম রাতে, সে একদম কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর। আমি বুঝলাম বাবা আর নাই। বন্দিশালায় কাটানো দিনগুলো তার কাছে অবর্ণনীয়। ঘুমাতে পারতাম না আমি। কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে, মানে ওখানে দিন যে কীভাবে কাটে তা বোঝানো যায় না। আপনি চিন্তা করেন, একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন 24টা ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস থাকা, জানালা নাই, আর বাইরে দেখার তো সুযোগ নাই, কি সকাল বিকাল বুঝতে পারবেন না। এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট, যাতে আলোটা না ঢুকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি। যখন মাস বছর যায় তারা ছাড়ে না, তখন বসলাম নো, আমি আর ছাড়া পাবো না, আমাকে রাখবে তারা এখানে। হয়তোবা এই হাসিনার যে আমল, তার তো আমি তার বয়সটা হিসেব করতাম, তার বয়স কত হয়েছে, ভাবতাম ও তো আর বেশি দিন বাঁচবে না, হয়তো আরও 5-7 বছর বাঁচতে পারে। সে মারা গেলে পরে তার শাসন আমল শেষ হবে, তারপরে হয়তো আমি সারা পাবো। নতুবা তারা আমাকে বলেছে, তোমাকে যদি আমরা 30 বছর এই জায়গায় রাখি, কারো সাধ্য নেই এই জায়গা থেকে বের করে নেওয়ার। গত 15 বছরে গুম হয়েছেন আরও অনেকে, যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায়। মানুষ ডিরেক্টলি দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। মানুষ কান্নাকাটি করে ওখানে, কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করতো। কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে, নানা রকম শব্দ শোনা যায়, তাদের আহাজারির শব্দ। প্যান্ট চালু থাকলে তেমন শোনা যায় না। গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায়, এরকম করে। মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে, ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য একজন লোককে নিয়ে আসতে। তো এইভাবে আমি অনেক লোককে দেখেছিলাম। রুম থেকে বের করলে তারা চোখ বেঁধে দেয়, হ্যান্ডকাফ লাগায়, বাইরে কিছু দেখতে দেয় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরদিন 6 আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে
চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে। তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি। এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। সেই জন্য আমি আইনানুগ ব্যবস্থা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায় আমি তার জন্য প্রস্তুত আছি। আয়নাগরের মতো সব বন্দিশালা থেকে বন্দীদের মুক্তির দাবি জানিয়ে মাইকেল চাকমা বলেন, এমন দুর্বিষহ কষ্ট যেন আর কাউকে সইতে না হয়। বেআইনি বিচার বহির্ভূত গোপন সব টর্চার সেল বন্ধ করতে হবে স্থায়ীভাবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ও বিদেশি মিশনের প্রধানগণের সাথে বৈঠকে রোববার তিনি এমন অভিযোগ করেন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন খাতের সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাই তার সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার 10 দিন পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে প্রায় 50 জন কূটনীতিক যোগ দেন। এ সময় তিনি জুলাই ও আগস্টের গণবিপ্লবে সর্বোচ্চ আত্মত্যাগ করা তরুণদের কথা স্মরণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন। I wanted to be a cricketer, but look what happened to my leg. I couldn't talk to him. বাংলাদেশের অগণিত ছাত্র জনতা যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলেও জানান ডক্টর ইউনূস। A country which is in almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. বাংলাদেশ তাদের সকল আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক এবং চুক্তি চলমান রাখবে বলে কূটনীতিকদের জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে বিশ্বের পোশাক খাতের অন্যতম বৃহৎ অংশীদার উল্লেখ করে এই খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলেও নিশ্চিত করেন তিনি। তার সরকারের সামনের যাত্রা কণ্টকাকীর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. The task is huge, but I feel it's doable. And we need your support for that to make it happen. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. We will also make sincere efforts to promote national reconciliation. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা বাংলাদেশি মুদ্রায় 59,000 কোটি টাকার মতো। নিজেদের ওয়েবসাইটে এমন দাবি করে তথ্য প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্প।
এতে বলা হয় শেখ হাসিনাকে এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কেনার সময় এই অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। রিপোর্টে উল্লেখ করা হয় মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত রাশিয়ার বিভিন্ন ফান্ড থেকে আত্মসাৎকৃত অর্থ ব্যাংকে স্থানান্তর করে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির 219 ও 466 ধারায় এই মামলার আবেদন করা হয়। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এই মামলার আবেদন করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ডিউটিতে না থাকায় SI মাইনুল মামলার আবেদনটি গ্রহণ করেন। এজাহারে বলা হয় বিচারপতি খায়রুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে 2011 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16 সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এ কারণে আওয়ামী লীগ 3 বার অবৈধভাবে সরকার গঠন করার সুযোগ পায় এবং দেশে অরাজকতা কায়েম হয় বলেও উল্লেখ করা হয় মামলার এজাহারে। দ্রুতই নিত্যপণ্যের দাম কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে শিক্ষার্থীদের কোনো সমস্যায় না ফেলে আগের শিক্ষাক্রমে ফেরা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস দিয়েছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব বলেন। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এটা দেখে বিরাট অনেক কিছু আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয় থেকে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবার আশ্বাস দেন। কথা বলেন শিক্ষাক্রম নিয়েও। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। 40টা বা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করব। আর এশীয় উন্নয়ন ব্যাংক ADBর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিত্যপণ্যের দাম কমানো ও ব্যবসা বাণিজ্য সহজ করাকে অগ্রাধিকার বলে জানান অর্থ উপদেষ্টা। উন্নয়ন সংস্থাগুলো সরকারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে যদি সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যদি কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, যতটুকু সম্ভব আমদানি অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। রোববার দুপুরে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে এসে টেন্ডার ও যে কোনো ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? তো এখন তো চাঁদা আর আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রিসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের দল নিরপেক্ষভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে আর সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। এক প্রশ্নের জবাবে সাগর রুনি হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি।
আর গণ অভ্যুত্থানে গণহত্যার সঠিক চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত সরকারের অবাধ দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। এমন মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন দ্রুত বাতিল করে এ খাতে জবাবদিহিতা বাড়ানো জরুরি। রোববার সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ খাতের জন্য 100 দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল 17 বছরে অনিয়ম, দুর্নীতি আর জবাবদিহিতা না থাকায় ভেঙে পড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে করণীয় জানাতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। যাতে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্নীতি অনিয়মে ক্ষতিগ্রস্ত এই খাতে সবার আগে বিইআরসি সহ সব সংস্থাগুলোকে ঢেলে সাজানো জরুরি। কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যেটি বিভিন্নভাবে এই অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী সুবিধা নিচ্ছে, আমরা মনে করি যে এটিকে অনতিবিলম্বে এটিকে বাতিল করে বিইআরসির ক্ষেত্রে তার পূর্বের যে শুরুতে তার যে রোল ছিল, যে তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই জায়গাটিতে ফিরে যাওয়া দরকার। জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলোর চুক্তি নবায়ন না করার তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, নতুন প্রকল্পের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে হবে। আর যদি 1 মেগাওয়াট নাও যুক্ত হয় তাও কিন্তু আমাদের এটি দিয়ে চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসান করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। একইভাবে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে আগামী দিনের এবং বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর মূল্যায়ন দরকার আছে। এছাড়া জ্বালানি খাতের সংস্থাগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক সংস্থা দিয়ে পুনর্মূল্যায়নের তাগিদ দিয়েছে সিপিডি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ প্রয়োজন ছাড়া দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাধ্য না হয় আমরা মূল্যবৃদ্ধি করব না, যেটা কারণে এটা আমাদের, এবং এই আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা কিন্তু এই কারণেই, এই আপনাদের এই প্রত্যাশাটাকে খরচ কমিয়ে সম্মান করার জন্য আমরা এটা করছি। যে যদিও আইনে ওখানে ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আমরা পরামর্শ বার্কের ইয়ের বাইরে যে কালকে বলে দিলাম যে এটা যে দাম এত বাড়ে, এটা আমরা করবো না। হলফনামায় দেয়া সম্পদের হিসাবের চেয়ে সংসদ সদস্যদের সম্পদ অকল্পনীয় মাত্রায় বৃদ্ধির বিষয়ে অনুসন্ধান চেয়ে দুদক চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছেন দুদকের আইনজীবী। একই সাথে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগের কপিও পাঠানো হয়েছে। দুদক চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছি, যাদের অকল্পনীয় সম্পদ বৃদ্ধি পেয়েছে 200%, 1000%, 1,00,000%, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি একটি অনুসন্ধান লঞ্চ করার জন্য, যেটার কপি আমরা দিয়েছি প্রধান উপদেষ্টার বরাবর, আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট সমস্ত অফিসে। দেশে ফিরেছেন লাল গোলাপ খ্যাত সাংবাদিক শফিক রহমান। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সাংবাদিক শফিক রহমান আওয়ামী লীগ সরকারের আমলে একটানা পুলিশি রিমান্ডের পর দেশ ছাড়েন। গত বছরের 17 আগস্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় 5 বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। 8 বছর পর দেশে আসায় সাংবাদিক ও বিএনপি নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। সাংবাদিকরা মুক্তভাবে খবর প্রকাশ করতে পারার আশাবাদ জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি পূজা বন্ধ করতে হবে। যিনি
জিনিসপত্রের দাম কমাতে হবে, সবার চাকরি হতে হবে, ঘরে ঘরে চাকরি হতে হবে, এইটা হচ্ছে কথা। আর আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবার মধ্যে সংহতি একতা থাকতে হবে। তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি, তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে গেছেন, আমি তাদেরকে উপাধি দিয়েছি। আশা করি এটা লিখবেন, একজন হচ্ছেন বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে সেবা বঞ্চিত সাধারণ মানুষ। রোববার সকালে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। এ সময় সেবা বঞ্চিতরা দাবি করেন, দীর্ঘদিন প্রতিষ্ঠানটির শীর্ষ পদ দখল করে দুর্নীতি আর লুটপাটের মহোৎসবে মেতেছিল তাকসিম। এখন পদত্যাগ করেই যেন দায় মুক্তি না পান, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে টঙ্গীর ধর নলভোগ এলাকা থেকে পয় শোধনাগার সরিয়ে নেওয়ার দাবিতেও ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের দাবি, সাবেক এমডি তার ক্ষমতার অপব্যবহার করে জনবসতি এলাকায় শোধনাগারটি নির্মাণের উদ্যোগ নেয়, যেখানে বাড়তি খরচের পাশাপাশি কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার